নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে সাফ কথাতে আমরা বরাবরের মতনই আলোচনা করে থাকি বিভিন্ন ইস্যু, বিভিন্ন টপিককে সামনে রেখে। তবে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ। কারণ সাম্প্রতিককালে বা গত কয়েকটা দিন ধরে যদি বিশেষভাবে বলি যে 17 তারিখের পর থেকে বাংলাদেশ এই মুহূর্তে হট টপিক গোটা বিশ্বের কাছে। একদিকে যখন আমরা সবাই হাসিনার মৃত্যুদণ্ড তার রায়ের দিকে যখন তাকিয়ে রয়েছি, ঠিক অন্যদিকে তলায় তলায় বাংলাদেশের মধ্যে কিন্তু ঘটে গেল আরো বহু জিনিস। আজকে রাখবো সেই বিষয়ে আলোচনা। তবে শুরুতেই জানিয়ে রাখবো যে বাংলাদেশের যে বন্দর, চট্টগ্রামের যে বন্দর, সেই বন্দরকে রাতারাতি বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া, এর পেছনে কারণ কি? বিদেশি শক্তির মাধ্যমে কি ভারতের দিকে তাহলে নজরদারি করতে চাইছে ইউনূস? প্রশ্ন উঠে আসছে একাধিক এই ডেনমার্কের হাতে একেবারে চট্টগ্রামের বন্দর তুলে দেওয়াকে কেন্দ্র করে। সে নিয়ে থাকবে আজকের এই আলোচনা। তবে শুরুতেই আপনাদের দেখাবো একটি গ্রাফিক্স প্লেট। চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল নিয়ে হঠাৎ করে চুক্তি এবং এই তাড়াহুড়ো কেন, তা নিয়ে প্রশ্ন উঠে আসছে বারংবার। শেখ হাসিনা নিয়ে রায় ঘোষণার দিনেই বিদেশি কর্তৃত্ব কেন? অন্যদিকে দাঁড়িয়ে চট্টগ্রাম তার ভৌগোলিক অবস্থান এমন, তা ভারতের উপর কি চাপ বাড়াবে? ৬২ দিনের প্রক্রিয়া ১৪ দিনে তীব্র গতিতে হস্তান্তর হয়ে গেল বাংলাদেশের বুকে। ত্রিপুরার প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম, যেটা বলছিলাম ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অবস্থান। কৌশলগত বন্দরেই বিদেশি নাগরিক বা নজরদারির ছায়া, এমনটাই কি মতলব তাহলে ইউনূসের? মৈত্রী সেতুর পথে ভারতের প্রবেশাধিকার, প্রশ্ন উঠে আসছে তবে কি সত্যি হতে চলেছে? অন্যদিকে দাঁড়িয়ে আর টার্মিনাল, অন্যান্য যে টার্মিনাল সেগুলো কোন শক্তির দখলে, সে সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব। বাংলাদেশের এটা কি সত্যি উন্নয়ন নাকি স্ট্র্যাটেজিক চেকমেট? প্রশ্ন উঠে আসছে খুব স্বাভাবিকভাবে। রাজনীতি, ব্যবসা, ভূ রাজনৈতিক রহস্য সবটাই বাড়ছে বাংলাদেশ থেকে। আমরা আরো বেশ কিছু প্রশ্ন রাখবো, তবে আলোচনায় ঢুকবো আমি এবার। আলোচনাতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেয়ান হোসেন, তিনি অ্যাডভোকেট, তাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে জুড়ে গেছেন অ্যাডভোকেট সঞ্জীব চক্রবর্তী। আমার সাথে ত্রিপুরা থেকে থাকবেন প্রাক্তন শিক্ষক অমিতাভ চক্রবর্তী এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কলকাতা থেকে সৌরভ সাহা। চারজনকে নিয়ে শুরু করবো আজকের এই আলোচনা। আমি শুরুতেই দয়ানদার কাছে যাব। 17 তারিখকে নিয়ে যখন আমরা মেতে রয়েছি বা সবাই যখন তাকিয়ে রয়েছি শেখ হাসিনার কি হতে চলেছে, তখন রাতারাতি বাংলাদেশের এই বন্দর চট্টগ্রামের কথা আমরা বলছি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরটি, সেই বন্দর বিদেশি শক্তির হাতে, কারণ কি? প্রথমেই আমি নিউজ বাংলার সমস্ত দর্শক শ্রোতাবৃন্দকে নমস্কার, প্রণাম এবং সালাম জানাই এবং নিউজ লাইভ বাংলা টিভি চ্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের এই টিভি টক শোটা বাঁচার জন্য। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্টস পার্টিকুলারলি ফর ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মিজোরাম অ্যান্ড মেঘালয়া। এই চিকেন নেক যেটা নর্থ ইস্টের জন্য শিলিগুড়ি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা গতকালকে যেটা দেখতে পেলাম যে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বিতর্কিত ভার্ডিক্টের পরে সমস্ত বাংলাদেশে উত্তাল শুরু হয়েছে। বাংলাদেশি নাগরিকদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে, সাধারণ নাগরিক হয়রানির শিকার হচ্ছে। সেই মুহূর্তে ইউনিট সরকার যে কুটচাল করে, উনি নিজেই বুঝতে পারছেন না যে উনি ধীরে ধীরে গিয়ে ক্ষমতা লোভের আশায় উনি বাঘের পিঠে চাপছেন। বাঘ যে ওনাকে কখন ফেলে দিবে সেটা উনি অনুমান করতে পারছেন না। আজকের যে থ্রিটি উনি করেছেন, উনি হয়তো নিউজ পেপার বা মিডিয়াতে পাবলিসিটি অনেক বড় করেছেন যে $550 মিলিয়নের বিজনেস হবে এখান থেকে, বা এখানে ইনভেস্টমেন্ট হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বড় ফরেন ইনভেস্টমেন্ট। উনি কেন এটাকে এত পাবলিসিটি করছেন? কারণ গতকালকের যে বিতর্কিত যে রায়, সেই রায়কে এবং বাংলাদেশের জনমানুষে যে ক্ষোভ দেখা দিয়েছে, সেই ক্ষোভকে উনি দমন করার জন্য উনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসছেন। কিন্তু উনি বাংলাদেশের নাগরিকদের উনি বোকা বানাচ্ছেন। উনি নিজের মতলব হাসিল করার জন্য উনি কোনো একটি দেশের শত্রু গোষ্ঠীর উনি একজন এজেন্ট হয়ে উনি কাজ করছেন। কারণ ওনার যতটি কার্যকলাপ আমরা দেখতে পেলাম, উনি বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের নাগরিকদের ধ্বংসের নিয়ে যাচ্ছেন। শুধু 2025 সালে মার্চ মাসে উনি চায়নার সাথে 9টি চুক্তি করেছেন। উনি শুধু
এই লালদিয়া কন্টেইনার টার্মিনাল নয়, উনি ইতিমধ্যে যেটা এয়ারবেস মংলা বন্দর উনি চীনের হাতে সমঝে দিয়েছেন, যেটা আমরা বিভিন্ন রিপোর্টে আমরা পাচ্ছি, যদিও কিনা নিশ্চিতকরণ কিন্তু আমরা পাচ্ছি না সরকার বাংলাদেশ সরকারের তরফ থেকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, যেটা আমাদের শিলিগুড়ির থেকে মাত্র 120 কিলোমিটার দূরে, সেই এয়ারবেসগুলো উনি চায়নার কাছে উনি সমঝে দিচ্ছেন। এই যে উনি যেভাবে উনি এগোচ্ছেন, এতে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? যখন বাংলাদেশ এই জুলাই আগস্টের যখন আন্দোলন হয়েছিল, তার আগে বাংলাদেশের যে অর্থনৈতিক বিকাশ ছিল বা জিডিপি গ্রোথ ছিল, সেটা ছিল 6.7%। এবং যখন আন্দোলন চলাকালীন সময় যখন সমস্ত কল কারখানা ইন্ডাস্ট্রি সবগুলো বন্ধ হয়ে গেল, মানুষের যান চলাচল সব বন্ধ হয়ে গেল, বিভিন্ন আমদানি রপ্তানি প্রতিক্রিয়া ঘটলো, তখন বাংলাদেশের জিডিপি গ্রোথ কমে এসে 1.4% হয়ে গেল। বর্তমানে যেটা বিলো 4% রয়েছে। উনি বাংলাদেশ যে একসময় 6.7% এশিয়ার অন্যান্য দেশগুলির সাথে কম্পিটিশন করছিল, সেই জায়গায় ডক্টর ইউনূসের কুনেতৃত্বের ফলে বাংলাদেশ যে ধীরে ধীরে চলে যাচ্ছে, অবনত হচ্ছে, তার পাশাপাশি যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে উনি যেভাবে সম্পর্ক নষ্ট করছেন, বিশেষ করে ভারতবর্ষের সাথে, যেই ভারতবর্ষের অবদান বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না। উনি কোনো একটি শত্রুপক্ষ দেশের এজেন্ট হয়ে উনি কাজ করছেন এবং ভারতবর্ষের ইন্টারেস্টের এগেনস্টে গিয়ে উনি কাজ করছেন শুধু ওই শত্রু গোষ্ঠীকে শক্তি দেওয়ার জন্য, মানে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা। আমি একটু সঞ্জীবদার কাছে যাবো। সঞ্জীবদা, এই যে চট্টগ্রামের লালদিয়া, সেটা যেরকম ভাবে ডেনমার্কের হাতে তুলে দেওয়া হলো, অন্যদিকে পানগাঁওয়ের কথা যদি বলি সেটা সুইজারল্যান্ডে। এই যে ইউনূসের যে ছক, হঠাৎ করে 17 তারিখে একদিকে সবাইকে ব্যস্ত রেখে চুপিসারে তিনি এই কাজ করে ফেললেন, সেটা ভারতের জন্য কতটা ক্ষতি হলো, কতটা ভয়ের হয়ে দাঁড়ালো? দেখুন, সামরিক যে মানে যে সমস্ত গুলো রয়েছে, সেগুলোর মানে দায়িত্ব কোনো বিদেশি সংস্থাকে দেওয়া, কোনো এয়ারবেসকে দেওয়া, বা যদি আজকে এই বন্দরগুলোর কন্টেনার যেগুলো আছে সেগুলোর যে চুক্তিটা, তার সঙ্গে কিন্তু একটু আমি ডিফার করব এ কারণে যে ওটা কিন্তু সরাসরি একটা সামরিক মানে বাহিনীর সঙ্গে জড়িত এবং নিরাপত্তার সঙ্গে বলতে পারেন যে জড়িত। যদিও এখানে আজকে চীন এবং পাকিস্তান, যারা কিনা আমাদের শত্রুপক্ষ, তাদের সঙ্গে যদি কোনো চুক্তি হয়ে থাকে তো তার একটা আলাদা ব্যাখ্যা অবশ্যই থাকা দরকার এবং সেটা আছেও। আজকে শিলিগুড়ির সামনে যে এয়ারবেসগুলো উনি দিয়ে দিলেন, তার কিন্তু তাৎপর্য আর আজকে যেটা দেয়া হচ্ছে তার তাৎপর্য কিন্তু আমি এক করে দেখছি না। কারণ আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ কিন্তু এই প্রথম তার যে কন্টেনার কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু দেয়নি, তার যে টার্মিনালগুলো। এর আগেও কিন্তু দেওয়া হয়েছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু 2023 সালে পতেঙ্গা, যে চট্টগ্রামের নিকটস্থ রয়েছে যে কন্টেনার টার্মিনাল, সেটাকে কিন্তু সৌদি আরবের কাছে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে নিউমুরিং, সেখানে যে কন্টেনার টার্মিনাল, সেটা আওয়ামী সরকারই কিন্তু সেটা করেছিল, যেটা কিনা এই সরকার, ইউনূস সরকার, সেটাকে কন্টিনিউ করলো। এবং এর আগে অন্যান্য যে কন্টেনারগুলো মানে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা দিয়েছে। এটা একটা বাণিজ্যিক চুক্তি হতে পারে, নিখাত বাণিজ্যিক চুক্তি হিসেবে সেটাকে আমরা দেখতে পারি, তার বাইরে আমরা নাও দেখতে পারি। হ্যাঁ, আজকে যদি চীন বা পাকিস্তানের কোনো সংস্থা হতো তাহলে নিশ্চয়ই সেটা ভাবার ব্যাপার ছিল, যেখানে সেটা থাকবে সেখানে আমরা বলতে পারি। কিন্তু এই মুহূর্তে আমি সেটা ভাবতে পারছি না, কারণ যেহেতু সুইজারল্যান্ড বা সন্দীপটা, ডেনমার্ক যেহেতু মানে সেটা আমরা যদি দেখি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে রয়েছে, আর এই ইউরোপিয়ান কান্ট্রিও তো অস্ত্র বা আমদানি রপ্তানিতে একেবারে তাদের হাত কিন্তু পাকা, সেই জায়গাতে কি কোনো ভয় নেই? দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে যে আন্তর্জাতিক যে সম্পর্ক আছে, অস্ত্র তো নিশ্চিতভাবেই সমস্ত মানে দেশই আছে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে থেকে কিন্তু খুব বেশি সাহায্য এখন পর্যন্ত পাকিস্তানের ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে তারা কিন্তু ভারত বিরোধিতার মধ্যে দু একটা কান্ট্রি ছাড়া করেনি। তুরস্কর মতন কান্ট্রি করেছে এবং খুব বেশি কান্ট্রি করেনি। তো আমি জানি না এখানে ইন্ডিভিজুয়ালি তারা কি পারফর্ম করবে সেটা ভিন্ন কথা, মানে এখনই আমি বলছি না। কিন্তু একটা বড় ব্যাপার যেটা আমি এখানে আসবো সেটা হচ্ছে যে বাংলাদেশেও কিন্তু এটা নিয়ে ভীষণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি আজকে
এপিএম সংস্থা যেটা ডেনমার্কে রয়েছে তাদেরকে দিয়েছেন চট্টগ্রামের লালদিয়া, এবং সেখানে 30 বছরের জন্য আপনি দিয়েছেন। এবং পানগাঁও যেটা রয়েছে ঢাকার সংলগ্ন, সেখানে আপনি দিয়েছেন মেডলক বলে একটি কোম্পানি সুইজারল্যান্ডে, তাকে 22 বছরের জন্য দিয়েছেন। তো এখানে একটা প্রশ্ন খুব বড়ভাবে দেখা যাচ্ছে যে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এবং যারা বলছে যে ফেব্রুয়ারি 2026 সালে তারা সাধারণ নির্বাচন করবে, মানে তাদের স্থায়িত্ব আর কয়েক মাস বলা যায়, সেখানে এই মাত্র কয়েকদিনের সরকার যে আছে সে এত দীর্ঘমেয়াদী একটা চুক্তির মধ্যে গেল কেন? এটা কিন্তু শুধু ভারতবর্ষের প্রশ্ন না, এটা আজকে বাংলাদেশের মানুষেরও কিন্তু প্রশ্ন। আজকে আমরা ভাবছি যে আমাদের প্রেক্ষাপটে তার নিরাপত্তা কতখানি হলো বা ভারতের কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা সেটা দেখবো এবং আমরা আলোচনা নিশ্চিতভাবেই করব, কিন্তু এটা তো বাংলাদেশের কাছেও একটা বড় প্রশ্ন এসছে এবং সেই দেশেও সমালোচনার ঝড় চলছে যে আজকে কি ইন্টারেস্টে এত তাড়াহুড়ো করে তারা দিলেন। সুতরাং দেশের ইউনিট সরকার সেটা ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন নাকি বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন, এটা নিয়ে কিন্তু দু দেশের মধ্যে বিতর্ক রয়েছে। ভারতে যেমন আমরা এখানে আলোচনা করছি এটা কি ভারত বিরোধী বা চিকেন নেকের উপরে কোনো একটা আলাদা ব্যাপার, বা এখানে অন্য বিদেশি শক্তি এনে ভারতের উপর চাপ বৃদ্ধি, এটা যেমন করছি, আবার বাংলাদেশের মানুষ কিন্তু আজকে বলছেন যে ইউনিট সরকার আসলে বাংলাদেশকে দেউলিয়া করছে, বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এবং বেসরকারীকরণ করে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটাকে কিন্তু সে বিকিয়ে দিচ্ছে। স্পেশালি এরকম একটা সিচুয়েশনে তার কোনো নৈতিকতাই নেই, যেখানে কিনা 2 মাসের বেশি আর এই সরকারটাই নেই। নতুন সরকার আসবে যারা কিনা গণতান্ত্রিকভাবে আসবে, যদি আসে তবে তারা একটা সিদ্ধান্ত নেবে, সেটাকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষও মেনে নিতেন। কিন্তু আজকে ইউনিসেফ যে মানে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ এই যে বাংলাদেশে যে অন্তর্বর্তী বা কেয়ারটেকার সরকার চলছে সে আদৌ নির্বাচনে আসবে কিনা বা কি হবে, তার অস্তিত্ব কতটা টিকে থাকবে সেটা একেবারে প্রশ্ন রয়েছে। কিন্তু তার মধ্যে এই চুক্তিধারে কে দেখবে? আমি একটু যাব, এই মুহূর্তে সৌরভদা জুড়ে গেছে আমার সাথে, কলকাতা থেকে রয়েছেন। সৌরভদা, আজকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সবার নজর কিন্তু এখন বাংলাদেশের দিকে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড, তারপরে এই যে বন্দরগুলো রয়েছে একের পর এক বন্দর হস্তান্তর হয়ে যাচ্ছে, এই মুহূর্তে ভারতের অবস্থান কি হওয়া উচিত? কারণ আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যে অজিত দোভাল একটি বৈঠকও ডেকেছেন। কি ভাবছে ভারত এই মুহূর্তে? নমস্কার। দেখুন, এই বিষয়টা তো তারা বন্দর হস্তান্তর করছে, তারা তাদের কাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, এটা তাদের একদম অভ্যন্তরীণ ব্যাপার, ঠিক আছে, তাদের দেশের ব্যাপার। আমাদের এই বিষয় নিয়ে খুব একটা চিন্তা করার সত্যি কোনো কারণ নেই। হ্যাঁ, তবুও যেহেতু পার্শ্ববর্তী দেশ এবং তাদের তো একটা মানে কি বলবো, এদের একটা সমস্যা বরাবরই রয়েছে, এরা লোভী একটা দেশ, ঠিক আছে, এবং তাদের মাথার ওপরে হাত রয়েছে। আমরা সবাই জানি কাদের কাদের হাত রয়েছে তাদের মাথার ওপরে। তো তারা মাঝে মাঝে এদেরকে একটু খোঁচা দেয়, তারাও নড়ে চড়ে বসে। এই অন্তর্বর্তীকালীন একটা সরকারের মাধ্যমে তারা এখন নিজেদেরকে বাঘ ভাবছে, মানে যদিও ওদের জাতীয় পশু বাঘ, সেটা নিজেদেরকে ভাবা শুরু করেছে প্রত্যেকটা মানুষ। ইউনুস হয়তো তাই ভাবছেন নিজেকে, কিন্তু ওই ভাগটা নিজেদের দেশেই থাকুক, আমাদের এই নিয়ে সত্যিই কোনো মাথা ব্যথা নেই। পার্শ্ববর্তী দেশ হিসাবে হ্যাঁ, আমরা তাদের নেবার, আমাদের যা করণীয় আমরা তাই করব, এবং ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক এবং বাকি যারা এই দায়িত্বে রয়েছেন তাদের কাছে তারা যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন, তাতে আমাদের দেশবাসীর কোনো চিন্তা হওয়ার কোনো কথাই নয়। ওদেরকে নিয়ে এত চিন্তা করা সত্যি আমাদের কোনো প্রয়োজন নেই। তারা ইউরোপিয়ান কান্ট্রি থেকে কোনো ডিল করুক না করুক, কাকে বন্দর হস্তান্তর করছে, কাদের থেকে তারা অস্ত্র কিনছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের দেশের ব্যাপার। কাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেটা তাদের একদম আভ্যন্তরীণ ব্যাপার। আর এই মৃত্যুদণ্ড যে দেওয়া, ওরা মানে যে সরকার দিয়েছে, যে জারি করেছে ফরমানটা, সেটা কতখানি কার্যকর হবে সেটার ওপর আগামী দিনে মানুষের নজর থাকবে। দিয়ে মানুষ বলতে চাইলে দিয়ে দিতে চাইলাম, দিলাম, সেটা তো তাদের নিজেদের ব্যাপার। তারা এখন তাদের সরকার রয়েছে, তাদের সব যারা জাজেসরা বসে আছেন, তারা তাদের মতন করে নানা রকম পেপারস দেখে তারা একটা বলে দিলেন অমুক আমরা এই রায়টা দিলাম। তো তার মানে তো এই না সেটা কার্যকরী হলো। কার্যকরী হোক, সারা পৃথিবী তখন দেখবে। হ্যাঁ, কতটা পারভেজ মুশারফ কত পাকিস্তানে দাওয়া হয়েছিল। আমি আসবো সৌরভদা, এই যে বাংলাদেশের আজকে কতটা উন্নতি হলো বা কি উন্নয়ন হবে সেটা নিয়ে আমাদের নিঃসন্দেহে কোনো মাথা ব্যথা নেই, কোনো দেখার দরকারও নেই। কিন্তু ভারতের এটা কতটা ক্ষতি হবে, কারণ যে জায়গাটা চট্টগ্রাম অবস্থিত তার একেবারে ঢিলছোড়া দূরত্বে ত্রিপুরার এই যে সাব্রুম বা যেখান দিয়ে মৈত্রী সেতু, সেটা যদি খুলে যায় তাহলে এই বন্দর কতটা চিন্তার আগামী দিনে ভারতের কাছে? দেখুন, আজকের দিনে ভারতবর্ষ অনেক শক্তিশালী দেশ।
আর একটা কথা আছে বাংলায় যে লড়াইটা সমানে সমানে হোক। বাংলাদেশ আজকের দিনে এই অবস্থানে নেই যে ভারতবর্ষের সাথে ওরা লড়াই করবে বা কম্পিটিশন করবে। যে দেশের অর্থনীতি ভারতবর্ষের উপরই নির্ভরশীল, যে দেশের মানুষ ভারতবর্ষের চাউল না হলে চলে না, বা যে দেশের ডাল না হলে চলে না, যে দেশের ডিম না হলে চলে না, যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি তারা সুযোগ না পায় তাহলে তাদের চলে না, সেই দেশ যে ভারতবর্ষকে ক্ষতি করবে আমরা সেই ব্যাপারটা নিয়ে ভাবছি না। আমরা এই জন্য ভাবাই কারণ এই বাংলাদেশটাকে ভারতবর্ষের ভূমিকায় দেশটা স্বাধীন হয়েছিল। এরা আমাদের পার্শ্ববর্তী দেশ, এদের ভাষা বাংলা, আমরাও বাংলা ভাষায় কথা বলি, এদের প্রতি আমাদের টান আছে। আমরা যদি বলি শুধু টান নেই সেটা নয়, কিন্তু ওরা উন্নতি করুক, ভালো কথা, এগিয়ে যাও, কিন্তু যাতে কোনো শত্রুপক্ষের কুমন্ত্রণায় না পড়ে। আজকে যেভাবে ডক্টর ইউনূস সরকার এক বেরোচ্ছে, আমার তো মনে হয় একদিন বাংলাদেশ যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা আদৌ সার্বভৌমত্ব রাষ্ট্র আদৌ থাকবে কিনা তাতেও সন্দেহ। বাংলাদেশের জনগণ তা নিয়ে চিন্তা করা দরকার। কারণ আমরা জানি, আমরা ভুক্তভোগী ভারতবর্ষের মানুষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ব্যবসা করার জন্য ভারতবর্ষে এসেছিল। আজকে বাংলাদেশে হাইয়েস্ট এফডিআই ওরা গ্রহণ করছে। তারপরে সেই বাংলাদেশের যে বাংলার গর্ব সেটা তাদের থাকবে কিনা সেটা নিয়ে বাংলাদেশের নাগরিকদের চিন্তা করা দরকার। আগামী 26শে ফেব্রুয়ারি মাসে ওদের নির্বাচন রয়েছে। ওদের সেই বাংলাদেশের শান্ত পরিবেশ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উনি সেই কথা বাদ দিয়ে উনি চিকেন নেকের ডায়লগ মারছেন, উনি চুক্তি করছেন। যে চুক্তি 30 থেকে 35 বছরের জন্য, সেটা আদৌ কতটুকু ফলপ্রসূ হবে, বাংলাদেশের মানুষ সেটা আদৌ মেনে নেবে, বাংলাদেশ উনার নেতৃত্বে চলবে কিনা, সেই কথাগুলো ডিসাইড করবে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন। উনি বাংলাদেশের নাগরিকদের সাধারণ নির্বাচন থেকে ওনাদের সাইড করার জন্য, ওনাদের দৃষ্টিকে সরানোর জন্য উনি নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছেন, যেটা ডেভেলপমেন্ট মডেল, যেটা উনি বিগত দিনে উনি করতে পারতেন। উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনার দায়িত্ব ছিল যে বাংলাদেশকে শান্তি, ল অ্যান্ড অর্ডার ঘুরিয়ে আনা, বাংলাদেশকে সুন্দর করার একটা প্রসেসে নিয়ে যাওয়া। উনি সেই জায়গায় উনি সম্পূর্ণ ব্যর্থ। উনি কোথাও আমেরিকা হোক বা অন্যান্য নেটো কান্ট্রির কাছ থেকে হোক বা অন্যান্য যারা ডেমোক্রেসিতে যারা বিশ্বাস করে সেই দেশগুলো কিভাবে সুষ্ঠু নির্বাচন করে তার কিন্তু কোনো পরামর্শ উনি নেননি। তার পক্ষান্তরে আমরা দেখতে পেলাম উনি চায়নায় ভিজিট করলেন, উনি পাকিস্তান থেকে, পাকিস্তানের আর্মি প্রধান 3টা ডিপার্টমেন্টের যিনি হেড মিস্টার আসিফ, উনি পাকিস্তানে ভিজিট করলেন। উনি কি নিচ্ছেন? উনি বাংলাদেশের জন্য ব্লেসিংস নিয়ে যাচ্ছেন না বাংলাদেশের জন্য অভিশাপ নিয়ে যাচ্ছেন? এই চিন্তাধারাগুলো বাংলাদেশের নাগরিকের করা দরকার। আমাদের চিন্তার কোনো দরকার নেই। আমরা আমাদের জায়গায় আমরা শক্তিশালী, আমরা সব পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা তৈরি। আপনি যেটা আজকেই বলেন, অজিত দোভাল সাহেব ইতিমধ্যে মিটিং করেছেন, আমাদের সিকিউরিটি অত্যন্ত শক্তিশালী, সেটা তারা ব্যবস্থা করবে। কিন্তু এরা যাতে এখানে বসে আমাদের ভারতবর্ষকে কোনো ধরনের পিঞ্চিং করার চিন্তাধারা না করে। কারণ বাংলাদেশে 2 ধরনের মানুষ যারা রয়েছেন, যারা এক ধরনের মানুষ উন্নয়নকামী, যারা উন্নয়ন চায়, এরা প্রতিবেশী ভারতবর্ষের সাথে সম্পর্ক চায়, বন্ধুত্ব চায়। এক ধরনের মানুষের মানসিকতা রয়েছে যারা ভাবে যে ভারত বিরোধী কথা বললেই ওদের নির্বাচন পেরিয়ে যাবে, ভারতবর্ষের সরকারের বিরোধী কথা বললে ওদের নির্বাচনটা ওরা জয়ী হয়ে যাবে। এই ধরনের যারা মানসিকতার লোক, তারাই কিন্তু আজকে বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এমনকি অনেক রয়েছেন একাংশ বাংলাদেশিরা যারা এই চুক্তি সামনে আসার পর তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা রাস্তাতে পর্যন্ত নেমেছেন, এমনকি মশাল মিছিলও তারা করছেন কি না এই শক্তি বিদেশিদের হাতে বা এই বন্দর তুলে দেওয়াকে কেন্দ্র করে। আমি আবারও আসবো আলোচনার মধ্যে, তবে সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আবারও আমি চলে যাব সরাসরি আলোচনার মধ্যে। আমি একটু সঞ্জীবদার কাছে যাব। সঞ্জীবদা, এই যে যখন বিদেশি শক্তির কাছে তুলে দেওয়া হলো, সে নিয়ে তাদের উন্নয়ন অনুন্নয়ন নিয়ে সত্যিই আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু ভারতের ক্ষেত্রে আগামী দিনে কতটা গলার কাঁটা হতে পারে সেটাই এখন চিন্তার কারণ। শিলিগুড়ি করিডর রয়েছে, ত্রিপুরার একেবারে ফেনী বা সাব্রুম রয়েছে, এই যে পথগুলো রয়েছে সেই পথগুলোর নিরাপত্তার বিষয়ে ভারতের এই মুহূর্তে কি করা উচিত বলে মনে হয়? দেখুন, সবথেকে বড় যে সমস্যা এই বন্দর দেওয়া বা না দেওয়া এগুলো ব্যাপার না। সবথেকে বড় ব্যাপার যেটা আজকে যে একটা উগ্র জাতীয়তাবোধ চলছে, দেশপ্রেম চলছে, এটা কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর, যে কোনো দেশের পক্ষে ভয়ঙ্কর। যে কোনো দেশ, মানে এটা খুব সহজ একটা মানে আফিমের মতো, যেটা দিয়ে আপনি প্রচুর জনগণকে সাথে সাথে উত্তেজিত করতে পারবেন, পক্ষে নিতে পারবেন।
কিন্তু প্রত্যেক দেশের দায়িত্বশীল নাগরিকদের এটা দায়বদ্ধতা যে তারা কিন্তু এই উগ্র দেশপ্রেম থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করবেন। কারণ উগ্র দেশপ্রেম যেটা করে তার যে মূল উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে দেশপ্রেমের জিগির তুলে তারা কিন্তু আভ্যন্তরীণ যে সমস্যা সেটাকে ঢাকার চেষ্টা করে এবং তাদের যাবতীয় অপকর্ম যেটা রয়েছে বা অদক্ষতা যেটা রয়েছে, ব্যর্থতা যেটা রয়েছে সেটাকে কিন্তু ঢাকার চেষ্টা করে। আর এই উগ্র প্রেম দিয়ে কিন্তু, আবেগ দিয়ে কিন্তু দেশের কোনো লাভ হয় না। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। আজকে যিনি কেয়ারটেকার গভর্নমেন্ট চালাচ্ছেন ডক্টর ইউনিস, তিনি একজন অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী। আজকে নোবেল জয়ী একজন অর্থনীতিবিদ, যেখানে কিনা তার অর্থনীতিটা চলছে হচ্ছে কিন্তু অর্থনীতির নিয়ম অনুযায়ী চলছে না, সেই তার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এটা চলছে কিন্তু আজকে সম্পূর্ণ হচ্ছে একটা এমন ধরনের একটা উস্কানির মধ্যে দিয়ে বা বলতে পারেন যে একটা বিদ্বেষের মধ্যে দিয়ে, ভারত বিদ্বেষী একটা মানসিকতার মধ্যে দিয়ে। আমি কিন্তু ডক্টর ইউনিসকে শুধুমাত্র এখানে দায়ী করছি না, আমি পরিষ্কারভাবে একটা কথা বলছি আপনাকে, সেটা হচ্ছে বাংলাদেশের এই ভারত বিদ্বেষী মানসিকতা কিন্তু ধীরে 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 তৈরি হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত যে এই যে বিদ্বেষ, সেটা কিন্তু পরিণতি ঘটিয়েছিল পালাবদলের, এবং যার ফলে কিন্তু ওনার মতন একজন লোককে কিন্তু সামনে রাখা হয়েছে। উনি কিন্তু এখানে কোনো ইস্যুই না। আজকে ডক্টর ইউনূস নিজেই হয়তো ভালো করে জানেন যে নিশ্চয়ই তার ফলেই তো এই বিদ্বেষ তৈরি, সেই বিদ্বেষের কারণেই তো আজকে এটা হলো। এবং সেখানে আমি বলবো যে আমাদের কিন্তু একটা ব্যর্থতার জায়গা আছে। আমরা এই বিদ্বেষকে টের পাইনি, আমরা রাতারাতি কোনো কিছু ঘটছে বলে মনে করেছিলাম, একেবারেই না। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য রাখেন তাহলে যে কমেন্টস গুলো আসতো বাংলাদেশের তরফ থেকে, বিভিন্ন যে মানুষরা রয়েছেন, এতটাই ভারত বিদ্বেষী মন্তব্য তারা করতেন, যেখানে কিনা এটা পরিষ্কার ছিল যে এই ঘটনা কিন্তু অবিসম্ভাবী ছিল। এবং আজকে জামাত বা যারা কিনা এর পেছনে যারা কিনা এর মদত একেবারেই তাই। কারণ আমাদের কাছে তো যদি পূর্বাভাস থাকতো, এটা তো অবশ্যই একটা বড় ব্যাপার যে আগে যে দেশ বাংলাদেশ আমাদের বন্ধু দেশ ছিল, সেই বন্ধু দেশে কি করে রাতারাতি ভাবে সে পালাবদল ঘটে গেল, এটা তো আমাদের দায়বদ্ধতা ছিল যে সেই পালাবদলকে আমরা আগে জানবো। এটা আমাদের বড় ব্যর্থতা, বৈদেশিক ব্যর্থতা আমাদের মানতেই হবে, সেখানে কোনো কথাই নেই। সামরিক ব্যর্থতাও আমি বলবো এখানে। তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি করছিল? কিন্তু রাতারাতি ভাবে যখন এই পুঁজি, কারণ আমরা তো এটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে মানুষের মধ্যে কিন্তু, ওখানকার মানুষের মধ্যে এই বিষ ছড়ানো হচ্ছিল, দিনের পর দিন ধরে ছড়ানো হচ্ছিল, যেটার পরিণাম স্বরূপ এটা পালাবদল ঘটলো। এবং এই পালাবদলের ফলে একজন কিরানক দরকার ছিল, একজন কুশপুতুল দরকার ছিল, যেটা কিনা আজকে রয়েছে হচ্ছে একটা পাপেট সরকার, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের বদলে XYZ যে কোনো হতে পারে, বা কালকে যদি দেখা যায় যে নির্বাচনে 26-এর নির্বাচনে ওই ধরনের মানসিকতা থেকে একটা সরকার তৈরি হলো, কোনো ফাঁকফোকর রয়ে গেছিল। একদম তাই, একদম তাই, ভালো রকমের পার্থক্য রয়ে গেছিল। এবং ভারতের এখানে কিন্তু ভীষণভাবে ব্যর্থতা, যে একটা সে বন্ধু রাষ্ট্রের সরকার, সেই সরকারকে সে হারিয়েছে এবং সে কিন্তু প্রাথমিকভাবে কিছু করতে পারেনি, এবং যখন হঠাৎ করে ঘটলো তখন সে সবকিছু যেন জেনে উঠলো। এটা ব্যর্থতা। আজকে তার মাসুল কিন্তু আমাদের গুনতে হচ্ছে। এবং এটাও ফ্যাক্ট যে আজকে এটা কিন্তু ইউনূসের পতনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না। কারণ এই বিদ্বেষের থেকে যদি কোনো সরকার তৈরি হয়, যদি সেটা আমি মেনে নিচ্ছি যে সেটা নির্বাচনের মাধ্যমেই হলো, কিন্তু নির্বাচনের মাধ্যমে হলেও কিন্তু এই যে ভারত বিদ্বেষী মনোভাব সেটা কিন্তু জারি থাকবে এবং চলবে। আমি শুধু একটাই কথা বলবো, ভারতের মানুষকেও বলছি বা বাংলাদেশের মানুষকেও বলছি বা সমস্ত জায়গার মানুষকেই বলছি, দেখুন এই যে দেশপ্রেমের যে রোগ, এটা যে কত বড় রোগ সেটা কিন্তু রবীন্দ্রনাথ বারবার করে তার লেখার মধ্যে দিয়ে এবং বক্তব্যের মধ্যে দিয়ে বলে গেছেন। আজকে কিন্তু সেটা ফলছে। আজকে দেশকে আমরা সবাই ভালোবাসবো, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে কিন্তু মারাত্মক একটা মারণ রোগে পরিণত করব না। আজকে তার উপর নির্ভরশীল হয়ে কিন্তু আমাদের যে কাণ্ডজ্ঞানকে আমরা কিন্তু হারাবো না। দেশের অর্থনীতি কিন্তু শুধুমাত্র বিদ্বেষ বা এই আবেগের উপর নির্ভর করে না। আজকে বাংলাদেশ যদি তার উপর বশবর্তী হয়ে যে পলিসিগুলো নিচ্ছে, অর্থাৎ তাদের চায়নার উপর নির্ভরশীলতা, বা তারা এমন একটা ব্যাপার করতে চাইছে যেখানে দেখাতে চাইছে আমরা ইন্ডিয়াকে গুরুত্ব দেই না, ইন্ডিয়াকে ছাড়া আমরা বাঁচতে জানি এবং আমরা সারা পৃথিবীকে ওয়েলকাম করছি ইন্ডিয়ার এগেনস্টে। এই বৈরিতা কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে তাদের দেশের অর্থনীতির জন্য। এবং আমি সমস্ত দেশের মানুষকে বলবো, বর্তমানে রোগ হয়েছে এবং সেই রোগ টেরই পেল না দিল্লি, যেমনটা সঞ্জীবদা বলছিলেন। দেখুন, আমার দাদা সঞ্জীবদা কলকাতার থেকে না শিলিগুড়ির থেকে, উনি খুব সুন্দরভাবে আগে এই কথাগুলো বলছিলেন।
দেশের কথা বলছিলেন, সার্বভৌমত্বের কথা বলছিলেন, ভালোই লাগছিল। কিন্তু হঠাৎ করে উনি ট্র্যাক পরিবর্তন করলেন, উনি নিজের দেশ ভারতবর্ষকে এখন কাঠগড়ায় দাঁড়িয়ে দিলেন। সেটা অত্যন্ত দুঃখিত এবং আমি লজ্জিত যে এইভাবে নিজের একটা টিভি শোতে নিজের দেশকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত হয়নি। এটা একটা ডিপ্লোম্যাটিক কূটনীতিক একটা প্রসিজিওর। এসব প্রসিজিওর কিন্তু সব জিনিস মিডিয়ায় বের হয় না। কিন্তু যতটুকু আমরা জানি, আমরা যে বাংলাদেশের মিডিয়াগুলো দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি, বাংলাদেশের নিউজ পেপার পড়েছি অনলাইনের মাধ্যমে, আমরা কিন্তু অনেকগুলো জিনিস জানি যে ভারতবর্ষ সেই সময় কি পদক্ষেপ নিয়েছিল। আজকে যে আন্দোলন হওয়ার পর একটা দেশের নাগরিকের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু সেই জায়গায় ভারতবর্ষকে আমাদের সরকারের প্রথম দায়িত্ব হলো ভারতবর্ষকে সেফ রাখা। আমরা দেখিনি কিন্তু বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভারতবর্ষে এসে ঢুকেনি। ভারতবর্ষ আর বাংলাদেশের তফাৎ আমাকে বোধহয় সঞ্চালিকা বোধহয় আমাকে বলতে বলেছে লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে এসে ঢুকেনি। ভারতবর্ষের যে পলিসি, সেই পলিসি দিয়ে আজকের দিনে বাংলাদেশের 75% মানুষ ভারতবর্ষকে সমর্থন করছে। আমি গতকালকে প্রায় 200-এরও বেশি সোশ্যাল মিডিয়ার রিল দেখছিলাম, আপডেট দেখছিলাম, সেই দেশের মানুষগুলো বাংলাদেশকে সাপোর্ট করছে। আমি কুমিল্লাতে দেখছিলাম কিছু মানুষ বলছে যে আমরা ভারতবর্ষের অংশ হব। সো ভারতের পক্ষেও লোক রয়েছে, বেশিরভাগ লোক ভারতবর্ষের পক্ষে রয়েছে। এটা কূটনৈতিক সফলতা। আজকে অজিত দাভাল যে মিটিং করছেন সেটা কূটনৈতিক সফলতা। বাংলাদেশের উপর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে সেটা ভারতবর্ষের সফলতা। সেই জিনিসগুলোকে স্বীকার করতে হয়। কিভাবে একটা টিভি চ্যানেলে দাঁড়িয়ে একজন ভদ্রলোক নিজের দেশকে কাঠগড়ায় দাঁড়িয়ে দিলেন। আচ্ছা, এবার আমাকে একটু ছাড়ুন, কারণ আমাকে সঞ্চালিকা আমাকে বারবার বলছেন, এবার বোধহয় আপনার একটু আমাকে সুযোগ দেওয়া উচিত। আমি জোর করে কথা বলতে চাই, পছন্দ করব না, আমাদের একটু মানে সেই জায়গাটা রাখা উচিত। আচ্ছা, যেটা বলছি যে উনি একটা কথা বলেন, আমি তীব্র আপত্তি জানাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে মিডিয়ার সামনে ভারতবর্ষকে তার সমালোচনা করা খুব উচিত হয়নি। উনি বোধহয় জানেন না যে ভারতবর্ষে এই অবস্থা এখনো হয়নি যেটা কিনা পাকিস্তান বা বাংলাদেশে হয়ে থাকবে বা অন্য কোনো দেশে, আফগানিস্তানে হয়ে থাকবে, যেখানে কিনা নিজের দেশের সমালোচনা ভারতবর্ষের নাগরিক করতে পারেন না। আমাদের সংবিধান আমাদেরকে এই অধিকার দেয় এবং ভারতবর্ষে সেটা নিয়ে আমরা গর্ব করি। আমরা সমস্ত অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই সমালোচনা করবেন, সেটা গঠনমূলক হওয়া উচিত, কিন্তু ভুল তথ্য দিয়ে নয়। সেটাই ভারতবর্ষের বিউটি, এটা প্রমাণ করে, সেটা প্রমাণ করে যেদিন আপনি এক মিনিট আপনি বলতে দিন, আপনি যখন বলেছেন আমি কোনো কথা বলিনি, আপনি বলতে দিন, দয়া করে আপনি সভাপতি রাখুন, আমি কোনো কথা বলিনি আপনার কথার মাঝখানে। আপনি কিভাবে বললেন যে ভারতবর্ষ কূটনীতিকভাবে ফেল হয়েছে? আপনার যখন টার্ন আসবে আপনি বলবেন, আপনি যখন বলেছেন আমার বিরোধ করার মতন অনেক কথা ছিল, আমি বলিনি। আপনি চাপবেন না, আপনি চাপবেন না, কণ্ঠরোধ করবেন না, আপনি কণ্ঠরোধ করবেন না, আপনি কণ্ঠরোধ করবেন না, আপনি সভাপতি মেইনটেইন করুন। সঞ্চালিকা আমাকে সময় দিয়েছে, আপনাকে দেননি, আপনি দয়া করে, এটা সভ্যতার মধ্যে পড়ে না। এটা যখন মিডিয়ায় যাচ্ছে তখন সেটা আপনি ভারতের সুনাম করছেন না, ভারতবর্ষের আপনি কথা আসবে করছেন না, সেখানে আওয়াজ তো বাড়বে, ব্যবহারের মাধ্যমে সেটা যেখানে ভারতবর্ষের কথা আসবে সেখানে আওয়াজ তো বাড়বে। সময় দিন, আপনি দয়া করে মেইনটেইন করুন সহবত, আপনি দয়া করে মেইনটেইন করুন সহবত। আপনার অধিকার নেই কথা বলার, আপনার কথা বলার অধিকার নেই। আপনি এটাকে অসভ্যতা বলে আপনি বলবেন না। বাচ্চারা এইটা দেখছে, ঘরে বসে তারা দেখছে, তারা ভুল শিখবে, তাদের কাছে ভুল বার্তা যাবে যে এরকম ভাবে কথার মাঝখানে কথা বলতে হয়। আপনার দায়বদ্ধতা রয়েছে ভারতের নাগরিকদের প্রতি, এটা করবেন না। আপনি প্রমাণ করুন যে কিভাবে ভারতবর্ষ কূটনীতিকভাবে ফেল হলো, এটা প্রমাণ করুন যে এটা একদমই না। আমাদের ভারতবর্ষের নাগরিকদের আমাদের অধিকার আছে। উনি ভারতবর্ষকে ভুল ভারতবর্ষকে চেনেন, আমি সেই ভারতবর্ষকে চিনি না। আপনি প্রমাণ করুন, আপনি প্রমাণ করুন ভারতবর্ষ ফেল হয়েছে। আমি বলছি ভারতবর্ষ সাকসেসফুল হয়েছে। আজকে উনি যে কথাটা বলছেন যে ভারতবর্ষের মতন দেশে কেন ভারতবর্ষ স্টেপ নেয়নি, নিশ্চয়ই নিয়েছে। পরিষ্কার কথা হচ্ছে আপনি রেজাল্টে আসুন। আজকে রেজাল্ট যদি বলে যে আপনার একটা দেশ আপনার বন্ধু দেশ, সেই দেশটা আজকে শত্রুপক্ষের হাতে চলে গেছে তো সংশয় নেই। আমরা আলোচনা করছি যে আজকে চায়না সেখানে ইন্টারভেনশন আছে, এমন একটা সরকার আছে যে কিনা ভারতের সঙ্গে বৈরিতা করছে, এই নিয়ে তো কোনো সংশয় নেই। এই সরকার যে আসলো,
এই সরকার যে পতন ঘটলো সেটা কি আমরা বলবো না যে আজকে আমাদের একটা ডিপ্লোম্যাটিক ফেলিয়ার? আমার দেশে ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হলে পরে আমার দেশের ক্ষতি, আমি একজন দেশের নাগরিক হিসেবে সে কথা বলবো না? 100% বলবো, 100 বার বলবো। ভারতবর্ষের মাটিতে সেটা বলার অধিকার আছে, কারণ দেশের সুরক্ষার দায়িত্ব, দেশের ভালোর দায়িত্ব আমাদের সবার রয়েছে। বেশ, সুতরাং আমি যাবো, আমাদের আমি যদি একটু কোনো সৌরভদার জায়গায় কাছে যাবো, দরকার আমি হয় সেটা যাবো আমরা দুজনকে। বলবো। আপনি এবার কিন্তু প্রশ্ন আপনি কিন্তু হচ্ছে এক্সপ্লেইন আপনার করলেন না কিভাবে ফেল হলো, শুধু আপনি বক্তব্য দিলেন, লম্বা বক্তব্য দিলেন, কিন্তু সেটাতে উত্তর নেই। আজকের এই টক শো বাংলাদেশের মানুষ কোন দেখছে, লম্বা ভারতবর্ষের দিনই মানুষও আপনি দেখছে। দিয়েছেন, আপনি কথাই বলতে দেননি, আপনি কথার মাঝখানে কথা বলেন, সৌরভদা, আপনি কথার সৌরভদা। মাঝখানে লোককে ডিস্টার্ব করেন, আপনি কথা বলতে দেন না কাউকে। ভারতবর্ষের আর যেখানে লম্বা কথা না, আসবে আপনার সেখানে একটা আমি কথা দৈর্ঘ্যটা বলবোই। মাপুন। আপনি আগে আপনি নিজের ভারতবর্ষের কথা সময় আসলে কথা আমি বলেছেন, কথা অন্যের বলবোই, সময় আমি কথা একদম বলেছেন, সিধাসিধি আপনি বলবো। নিরবিচ্ছিন্ন ভাবে কথা বলে যাচ্ছেন। না, লম্বা না। বলছেন মানে আপনি কাকে সৌরভদা, লম্বা বলছেন? কূটনৈতিকভাবে ভারতের কি তাহলে কোথাও দয়া পার্থক্য করে থেকে একটু গেছিল? সৌরভ সৌরভদা, মেনটেন কি করুন। বলবেন এই আলোচনার পর? বলছেন তাহলে আপনার তো ব্যালেন্স করে বলা উচিত যে 71 সালে যে গাফিলতি হয়েছিল তার ভরপাই এখন হয়তো আমাদের দিতে হচ্ছে। তার ভরপাই তো আমাদের তো 71 সালে তো কেউ, তখন যে সরকার ছিল, ঠিক আছে, সেই সরকার তো এগিয়ে এসে বাংলাদেশকে সাহায্য করেছিল, যার পরিণাম আমাদের ভুগতে হচ্ছে এখন। এটা তো যদিও আমাদের কোনো পরিণাম ভুগতে হচ্ছে না, ঠিক আছে, আমরা মানে অযথায় চিন্তা ভাবনা করছি। আর আপনি যেটা ডিপ্লোম্যাটিক ফেলিয়ারের কথা বলছেন, দেখুন কার দেশে কি সরকার চলবে, এই যে উগ্র রাজনৈতিক বা জাতীয়তাবাদীর কথাটা বলছেন না, এই উগ্র জাতীয়তাবাদীর বিষয়টা কারা কিভাবে তার দেশের নাগরিককে পড়াবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের নাগরিককে কিন্তু উগ্র জাতীয়তাবাদ শেখানো হয় না, সঞ্জীবদার কাছে যাবো আবারও। তাদের দেশকে শেখানো হয়েছে। এটা তাদের কাছে আফিমের নেশা হতে পারে, আমাদের কাছে নয়। তাদের কাছে আফিমের নেশা একটাই কারণ, তার কারণ তাদের দেশে কর্মসংস্থান নেই, কার্যসংস্থান নেই, কর্মসংস্থান নেই, যেটা আমাদের দেশে অনেক বেশি আছে। আমাদের কাছে উগ্র জাতীয়তাবাদ করার আগে, জাতীয়তাবাদ আমরা নিজেরা নিজেদের মতো নিজেদের সামর্থ্য অনুযায়ী থাকি। বলতে থাকুন। একদম কথা বলুন, বলুন বলুন বলুন। হ্যাঁ, যেটা এখন সৌরভবাবু বলছেন যে আগে 71 সালে একটা ভুল হয়েছিল যার পরিণাম আমাদের ভুগতে হয়েছে, আমি জানি না উনি কোন দৃষ্টিভঙ্গি থেকে সেটা বললেন, কারণ এটা আমাদের বোধহয় সবার জানা আছে যে 71 সালে কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু পাকিস্তানকে দুটুকরো করা হয়েছিল। এখন পাকিস্তান দুটুকরো করাটাকে যদি আপনি আমাদের পক্ষে ক্ষতিকারক মনে করেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার মনে হয় যে পাকিস্তানকে দুটুকরো করার জন্য ভারতবর্ষ অনেক সুরক্ষিত হয়েছে। বাংলাদেশ জন্ম দিয়েছিলেন, যে দেশটা তাহলে অন্তত পাকিস্তান আমাদের নেই, পাকিস্তান থাকলে মানে বেশি কমফোর্টেবল ফিল করতেন কিনা আমি জানি না, কিন্তু দুটুকরো করাটাকে কি করে মদত দিয়েই করা হয়েছিল, কারণ নাহলে তো পাকিস্তান নিজে নিজে ছেড়ে দিয়ে বাংলাদেশ ছেড়ে দিয়ে যাবেন না। সে কথাটা আমি কেন বলছেন উনি আমি জানি না। এনিওয়ে, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে উগ্র দেশপ্রেমের যে পার্ট, সেটা হচ্ছে যে কখনোই কোনো দেশের, একটা দায়িত্বশীল দেশের কখনোই কিন্তু নিজের বেশি ব্যাপারে নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে তার অর্থনীতি, এবং সেটা কিন্তু অর্থনৈতিক ভাবেই দেখা উচিত। তার মধ্যে কিন্তু তার যে বিদ্বেষ বা যে শত্রুতা, সেটার থেকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া উচিত তার কিছু মানে দিকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পৃথিবীতে কিন্তু বেশিরভাগ দেশের মধ্যে এই ধরনের একটা ভাব সঞ্চার হয়েছে, যেখানে কিনা তারা কিন্তু মানে অনেক বেশি ইমোশনালি চলছে, এবং সেটা তাদের পক্ষে ক্ষতিকারক। এর জন্য কিন্তু কোনো দেশ আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না যার কিনা অর্থনৈতিক উন্নতি হয়েছে, বরং অবনতি হয়েছে। এটা কিন্তু অত্যন্ত খারাপ, এবং সেটা বাংলাদেশের মানুষ তারা কি বুঝবেন সেটা তারাই ঠিক করবেন, কিন্তু আমার মনে হয় যে এটা বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ আসা উচিত। একটা কথা বলি, শুধু বাচ্চাকে জন্ম দিলে হয় না, বাচ্চাকে লালন পালন করতে হয় এবং বাচ্চাকে সুশিক্ষা দান করতে হয় যাতে সে তার ভবিষ্যৎ ভালো করে চলতে পারে। বাংলাদেশ 1971 সনে ভারতবর্ষের সাহায্যে বাংলাদেশ গঠিত হয়েছে, একটি সার্বভৌম রাষ্ট্র গঠন হয়েছে, খুব বেশ ভালো কথা। আমরা আজকের দিনের ভারতবর্ষের নাগরিক, আমরা সেই ক্রেডিট নিচ্ছি। বাট বাংলাদেশের সাথে ভারতবর্ষের চিরস্থায়ী যে সম্পর্কগুলো, আজকে তিস্তা চুক্তি বলুন, আজকে ল্যান্ড ডিসপিউট বলুন, এখন অবধি তো ম্যাক্সিমাম তো সমাধান হয়নি। তাহলে কেন বিগত 70 বছরের সরকার এগুলো রেখেছিল? আজকে যে সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিন তো তখনই নেওয়া উচিত ছিল, তখনই ভাবা উচিত ছিল যেটা আমাদের প্রয়োজন হবে ভবিষ্যতে। আজকে যেগুলো আমাদের বর্ডারের সাথে যেগুলো এয়ারবেজ রয়েছে, আজকে শিলিগুড়ির থেকে 120 কিলোমিটার দূরে যে এয়ারবেজ রয়েছে, তৎকালীন সরকারে সেটা উচিত ছিল সেটা আমাদেরকে দখলে নিয়ে আসা। এইগুলা জিনিস চিন্তা করে দেশের স্বার্থে কথাগুলো বলছি।
সুতরাং দুইটা দেশকে হঠাৎ করে এই রাজনীতিকরণ করলে জিনিসটা খারাপ দেখায়। আজকে আমরা এখানে যারা ডিবেটে এসেছি আমরা সবাই শিক্ষিত ব্যক্তি, আমরা মার্জিত ব্যক্তি, আমরা জানি আজকের দিনে আমাদের সাজেশন দেওয়া উচিত যে ভারতবর্ষকে কি করা উচিত, আমাদেরকে কীভাবে এই জায়গায় সেলফ ডিপেন্ডেন্ট করা উচিত। আজকে যে কালাদান প্রকল্প চলছে সেই কালাদান প্রকল্প আমাদেরকে 2027 সনের মধ্যে কমপ্লিট করা উচিত। আজকে তো সেই কথাটা আমার দাদা বলতে পারবেন। আমি একটু ত্রিপুরার একটু গেস্টের কাছে যাব, আমি থামাবো, আসবো আমি একটু অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, যেহেতু ত্রিপুরা আগের দিনও আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম যে এমন একটা জায়গা যেখানে তার প্রায় 3 দিকেই যে বাংলাদেশ রয়েছে, এবার যে চট্টগ্রাম নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে সেই চট্টগ্রামের 4 কিলোমিটার খুব বেশি হলে তার মধ্যে সাব্রুম অবস্থিত, তাহলে সেটা ত্রিপুরার জন্য কতটা আগামী দিনে নিরাপত্তার ক্ষেত্রে ভয় বা ভীতির হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে? নমস্কার, আমার একটু ঢুকতে দেরি হয়ে গেল। তো যেটা বলার যে চট্টগ্রামে যেটা বন্দর যেটা হচ্ছে, লালদিয়া যেটা কন্টেনার টার্মিনাল যেটা হচ্ছে, সেটা কিন্তু আসলে একটা ভালো বড় একটা পদক্ষেপ। পদক্ষেপে সেটা ভালো পদক্ষেপ, সেটা যদি দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে তাহলে তো খুব ভালো পদক্ষেপ। আমাদের যেমন বলেন, ইউনূস সাহেব যেমন বলেন যে উনি বঙ্গোপসাগরের সবচেয়ে উনি কর্তা, তো সেই অর্থে একটা কর্তার ভূমিকা এটা ঠিক আছে যে এটা নেওয়া ভালো, যদি সেটা আমাদের ত্রিপুরা সহ সমস্ত উত্তর পূর্বাঞ্চলটা যদি এটা মানে চট্টগ্রামের বন্দরে হিন্টারল্যান্ড হতো এবং হতেই পারতো, এবং ভালো সম্পর্ক থাকলে এটা অবশ্যই হতে পারতো। কলকাতা বন্দরের চাইতে চট্টগ্রাম বন্দরের নিয়ারনেস আমাদের কাছে অনেক বেশি, আমাদের কাছে পৌঁছা সম্ভব, যেহেতু সাবরুম আমাদের নতুন একটা স্থলবন্দর হচ্ছে, সেখান দিয়ে আমাদের পৌঁছতে অনেক সুবিধা হবে। অতএব ভালো লক্ষণ, খুব ভালো। কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে কিন্তু এক সময় ওই যে 10 ট্রাক যুদ্ধাস্ত্র, হ্যাঁ, সামরিক সরঞ্জাম এগুলি এসেছিল উগ্রপন্থীদের হাতে তুলে দেওয়ার জন্য, সেরকম কোনো কিছু হয় কিনা সেটা নিয়ে কিন্তু অন্তত বর্তমান যে সরকার বাংলাদেশে আছে, যে সরকারের যারা চালাচ্ছে তারা মূলত হচ্ছে ইউনূস সাহেবের সিল একটা পাপেট, ওনাকে যারা চালাচ্ছেন সেই পাকপন্থীরা, রাজাকারের পন্থীরা, তাদের কাছে না এটা সুযোগ হয়ে আসে। এটা কিন্তু একটা ভাবতেই হয়, নাহলে কিন্তু আমাদের কাছে ভালোই ইয়ে, আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য তো ভালো লক্ষণ। যদি কারণ এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ইউনূস সাহেব তাড়াহুড়ো করছেন, কিন্তু এটা নিয়ে কিন্তু 2013 সালে এটা নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। 2013 সালে এটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, এটাকে নিয়ে বিচার বিশ্লেষণ চলছিল, তার জন্য এটা সময় নিয়েছে। কিন্তু অত্যন্ত সন্দেহজনক ভাবে হঠাৎ করে দেখলাম কি মাত্র 1 সপ্তাহের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেল। এত সহজ সবকিছু, পেছনে কি আছে ভাবতেই হবে। আরেকটা জিনিস আমি কিন্তু আপনার ভাবাচ্ছি যে একটা ডেনিশ কোম্পানিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ডেনিশ কোম্পানিটা কার? সেই ডেনিশ কোম্পানি হচ্ছে ডেনমার্কের একটা কোম্পানি। ডেনমার্ক কিন্তু নেটোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, যার প্রধান হচ্ছে আমেরিকা। আমি আসবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তুলে ধরেছেন। আমি আসবো সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমি আবারও আলোচনায় চলে যাব। আমি সঞ্জীবদার কাছে একটু যাব। সঞ্জীবদা, এই যে অজিত দোভাল, যেটা আমরা শুরু থেকেই জানাচ্ছিলাম যে আজকে ইতিমধ্যেই বৈঠকে ডেকেছেন, এবং কাদের কাদের ডেকেছেন না, সেই বৈঠকে বাংলাদেশ, সেই বৈঠকে মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মরিশাস, এই 4টি কান্ট্রি উপস্থিত থাকবেন, এবং গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে সমুদ্র উপকূলবর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই দ্বীপরাষ্ট্র বা সেই সমস্ত রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয়। তাই যদি হয় তাহলে মালদ্বীপ, শ্রীলঙ্কা বা বাংলাদেশ, এই 3টে কান্ট্রির সাথে ভারতের সম্পর্ক তো খুব একটা ভালো নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই বৈঠক কতটা ফলপ্রসূ হতে পারে? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমাদের মালদ্বীপ কিন্তু একদা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, এবং বাংলাদেশ তো ছিলই, এবং শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল। এবং সেখানে যেহেতু পুরো বঙ্গোপসাগর এবং বলুন আরব সাগর থেকে শুরু করে ভারতের উপকূলবর্তী আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর, পুরো এই সাগর উপত্যকাগুলো আমাদের হয়, এবং এখানে যে মানে যে সমস্ত মানে জাহাজ চলাচল করে তার উপর নিয়ন্ত্রণ বা সেগুলো কিন্তু একটা মানে দখলের প্রশ্ন আছে, জলদখলের প্রশ্ন আছে।
তো সমুদ্র দখলের জায়গায় বা কর্তৃত্বের জায়গায় ভারতকে যদি আজকে মানে এখানে কিন্তু আমি দেখুন বাংলাদেশকে খুব একটা মানে আলাদা করে দেখছি না, এই কারণে দেখছি না এর সুযোগটা নেবে কিন্তু আলটিমেটলি হচ্ছে চীন, যাকে নিয়ে আমাদের চিন্তা। এই চীন কিন্তু এখানে এই বঙ্গোপসাগরের দখলের জন্য তার চেষ্টা আছে একটা, সে এই সুযোগ নিয়ে বাংলাদেশকে কাজে লাগিয়ে করবে কিনা সেটা হচ্ছে আমাদের মূল কথা, হচ্ছে ভারতের দিক থেকে আমাদের একটা চিন্তার জায়গা। এবং সে সেটা অনেকটা করতে পেরেছে, মালদ্বীপকে আমাদের থেকে অনেকখানি দূরে সরিয়ে নিতে পেরেছে। এক সময় আমরা দেখেছি যে শ্রীলঙ্কাতে তারা মানে তাদের সামরিক ঘাঁটি বানিয়েছে, মালদ্বীপে আজকে আছে তাদের সবকিছু। তো ভারতবর্ষ এই মালদ্বীপের মতন জায়গায় যেখানে কিনা তারা যে সমরাস্ত্রগুলো তারা মজুত করতে পারলো, যেটা কিনা ভারতের বিরুদ্ধেই তো করার কথা তাদের, যে কারণে তারা জলপথে ভারতকে ঘেরার চেষ্টা করছে এবং তারা এটাকে কাজে লাগাচ্ছে। অজিত দোভাল যদি ভারতের তরফ থেকে যদি তাদেরকে কনফিডেন্স বিল্ড করতে পারেন, এবং এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে এবং ভারতের জন্য অত্যন্ত জরুরি পদক্ষেপ এটা, কারণ আমরা হাতে থাকা বন্ধুকে কিন্তু শত্রুতে পেয়েছি এবং সেই শত্রু কিন্তু আজকে তাদেরকে কাজে লাগিয়ে আমাদের যে সব থেকে বড় শত্রু তারা কিন্তু ইসে এসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং বাংলাদেশের মানুষ তারা কোন সিদ্ধান্ত নেবে আমি জানি না, কিন্তু এটুকু তাদের উদ্দেশ্যে যদি এই বার্তা কোনোভাবে পৌঁছে যায় তাহলে আমরা একটাই কথা বলবো যে ভারত আর বাংলাদেশ কিন্তু একটা ন্যাচারাল ফ্রেন্ড। কোনো ন্যাচারাল ফ্রেন্ডশিপকে কিন্তু যদি জোর করে কোনো কারণে সেটাকে বিদ্বেষে পরিণত করা যায়, তার সুফল কিন্তু কোনোদিন হয় না। একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাইবো, কোনো একদিন আমরা তো এক দেশ ছিলাম, তো সেই এক দেশ থেকে আমরা যখন পৃথক দেশ হব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে বাংলাদেশের আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, তারা তো মানে কোনো ধর্মীয় কারণেই একদিন পাকিস্তানের সঙ্গে গিয়েছিলেন ভারতবর্ষ ছেড়ে, কিন্তু তাদের আবার কি প্রয়োজন পড়লো যে তাদেরকে আবার নতুন করে নিজের আর একটা দেশ তৈরি করতে হলো, পাকিস্তানের সাথে থাকতে পারলেন না তারা এবং সেখানে তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে শেষ পর্যন্ত স্বাধীনতা হলো। সত্যি কথা বলতে এটাই যে সবকিছু কিন্তু জোর করে পৃথক করা যায় না। এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরা কিন্তু একই অরিজিন, একই কালচারের থেকে আসা, সেটাকে কিন্তু ধর্মীয় কারণে বিচ্ছেদ যারা ঘটিয়েছিলেন বা আজও যারা ধর্মীয় কারণে যারা বিদ্বেষের কারণ বলে মনে করেন, তারা কিন্তু অত্যন্ত ভুল করছেন, যে তারা কিন্তু মানে প্রকৃতি বিরুদ্ধ কাজ করছেন এবং এই বিদ্বেষ কিন্তু তাদের সকলকে কিন্তু আজকে সর্বনাশে পরিণত করবে। ভারত বিদ্বেষ ঠিক আছে, আলাদা দেশ হয়েছেন, ভালো করেছেন, ভালো থাকুন, সুখে থাকুন, আসুন আমরা অতীতে আপনাদেরকে অত্যন্ত সাহায্য করেছি দেশ গঠনের ক্ষেত্রে, উন্নতির জন্য। আজকে আপনাদের যে রেলপথ সেটা ভারতেরই তৈরি করা। একেবারে আমি থামাবো। সৌরভদা, এই যে বৈঠক হতে চলেছে বা জলপথে ভারতকে নিরাপদে রাখার যে সিদ্ধান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে কূটনৈতিকভাবে সেটা কতটা সফল হতে চলেছে বলে মনে হয়? দেখুন, বাকি যে দেশগুলোর সাথে বৈঠকটা হচ্ছে, ঠিক আছে, তাদের মানে বেসিক্যালি আমাদের কথা শোনা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, হতে পারে তারা একটুখানি নিজেদের মতন করে চেষ্টা করেছে কারোর মদত পেয়ে আর কি। আজকে বাংলাদেশ হয়তো অনেক চেষ্টা করছে যে তারা ভারত বিদ্বেষী কথা, অ্যাকচুয়ালি দেখুন 26-এ ওদের নির্বাচন আছে ফেব্রুয়ারি মাসে। এখন যেটাই দাদা খানিকক্ষণ আগে বললেন যে এই যে উগ্রতা জাতীয়তাবাদী দেখে উগ্র জাতীয়তাবাদ দেখিয়ে সরকারে আসার একটা প্রবণতা, ঠিক আছে, এটা সব জায়গায় চলে। তো বাংলাদেশ হয়তো সেই রাস্তায় খেলছে, ওদের অন্তর্বর্তী সরকার হয়তো সেই রাস্তাতেই এগোতে চাইছে এবং বাকি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এক একটা অনুঘটক। তাদের আমি মনে করি না তাদের থেকে ভারতবর্ষের কোনো ক্ষতি হতে পারে। হ্যাঁ, তবুও যেহেতু তারা পাশাপাশি ভাবে আমাদের সাথে যুক্ত, মানে পাশাপাশি রয়েছে, সেই জন্য তাদের সাথে যে এই বৈঠকটা হচ্ছে, এই বৈঠকটা তাদেরকে এড়িয়েও করার দরকার নেই এবং তাদেরকে নিয়ে করাটা একটা ফলপ্রসূ, আমার মনে হয় একটা বড় পদক্ষেপ, যাতে পরবর্তীকালে এরাই আর কি আমাদের হয়ে সওয়াল করতে পারে বাংলাদেশের কাছে। দা, এই যে অমিতাভদার যে কথাটা কিছুক্ষণ আগে বলছিল যে ন্যাটোর প্রসঙ্গ, এই যে আলটিমেট সবকিছু ঘুরে ফিরে ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুললেন যে ন্যাটো, সেটাই কি তাহলে তাই? দেখুন, ডেনমার্কটা হচ্ছে টোটাল 12টা কান্ট্রি তো রয়েছে ন্যাটোতে, সেখানে ডেনমার্কও রয়েছে, ইউনাইটেড কিংডমও রয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও রয়েছে, আরও কয়েকটি দেশ রয়েছে। সো এটা একটা জিনিস যেটা ভারতবর্ষের ইন্টেলিজেন্ট বা ভারতবর্ষ সরকারকে সেই জিনিসটাকে নজরদারি রাখা খুবই প্রয়োজন, যে এই যে প্রজেক্টগুলো বা আজকে যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আদৌ কি বিজনেস রিলেটেড না তাদের ভিতরে কোনো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বা কুচক্র রয়েছে,
এই জিনিসগুলো দরকার, আমার তাদের বিবেচনা করা দরকার। আরেকটা জিনিস যেটা বাংলাদেশের মানুষকে বিবেচনা করা দরকার আজকের দিনে, কারণ বাংলাদেশের নির্বাচন আছে সামনে। আজকে বাংলাদেশ ভারতবর্ষের উপর অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে তারা নির্ভরশীল। আজকে আমরা যদি শুধু 2023-24 এর ডাটাটা আমরা অ্যানালাইজ করি, যে তাদের যে ভারতবর্ষ থেকে তাদের যেটা আমদানি করেছে সেটা 2023-24 তুলনায় 2025 বছরটা শুধু 17% তারা 17% তারা বেশি করেছে, এবং তাদের যেটা সেটা টাকার পরিমাণ প্রায় একাই $1.07 বিলিয়ন ডলারের মতো হয়েছে। আর তাদের যেটা লোকসান হয়েছে, এই যে বর্তমান যে তাদের যে জুলাই আগস্ট মাসের যে আন্দোলন বা বিগ্রহ যেটা ছিল, তাদের প্রায় লোকসান হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যারা যারা প্রায় $770 মিলিয়ন। সো এই যে কথাগুলো এখানে বলার উদ্দেশ্য হলো এই দুটা স্ট্যাটিস্টিক্স বাংলাদেশের মানুষের চোখ খুলবে। কারণ আমরা যদি ভারতবর্ষের একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে, একটা ডেমোক্রেটিক সরকার আসে, নির্বাচিত হয়, তাহলে ভারতবর্ষের সাথে আমরা সম্পর্ক আমরা ভালো আশা করতে পারি। কিন্তু ডক্টর ইউনূসের মতো মানুষ যদি সেখানে থাকে, যে একজন এজেন্ট, সে শুধু বাংলাদেশের ভারতবর্ষের জন্য খারাপ চিন্তা করছে না, বাংলাদেশের নাগরিকদের জন্য খারাপ চিন্তা করছে। সে বাংলাদেশের যে প্রধান ধর্ম তাদের ইসলাম ধর্মের সেটা বিরোধ করছে, কারণ সে সুদ যে ব্যাপারটা যেটা বাংলাদেশে ইসলামের সম্পূর্ণ হারাম, সেই সুদকে সে এনকারেজ করছে, সুদের ব্যাংকগুলোকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের নাগরিকের 99% মানুষ ডক্টর ইউনূসকে পছন্দ করে না, কারণ সেই সুদ প্রথাটাকে চালু করছে। দ্বিতীয়ত, যেহেতু সময় একেবারে শেষ হয়ে আসছে, আমি একটু অমিতাভদার কাছে যাব। অমিতাভদা, কিছুক্ষণ আগে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে শেষ, যেহেতু সময়ও শেষ হয়ে আসছে, ভারতের এই মুহূর্তে কি করা উচিত বা কি করণীয় বলে মনে হয়? ভারতের কি করা উচিত, ইতিমধ্যেই ভারতের বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনার তো বুঝলেনই যে ডোভাল সাহেব নেমে গেছেন। আর আরেকটা ব্যাপার, ভারতের ভাবনার কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। ভারতের যে প্রতিরক্ষা বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি, পরীক্ষা নিরীক্ষা, এগুলো আগ্নেয়াস্ত্র ইত্যাদি যেগুলো আছে, ক্ষেপণাস্ত্র ইত্যাদি পরীক্ষার স্থানগুলো কিন্তু পূর্ব উপকূলে, এবং এর নজরদারি কিন্তু একটা চালানোর ব্যবস্থা চলবে এইসব মানে নেটো ইত্যাদির মাধ্যমে। চীনও চেষ্টা করেছিল, চীন এখন বোধহয় খুব একটা ঢুকতে পারছে না, কিন্তু চীনও ছেড়ে দেবে না। ফলে ভারতের কাছে একটু চ্যালেঞ্জিং বটেই, তবে অবশ্যই ভারত সেটা কাটিয়ে উঠবে। ইতিমধ্যে আশা করা হচ্ছে। আমি একটু সঞ্জীবদার কাছে যাবো। সঞ্জীবদা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে দেশ? দেখুন, খুব সত্যি কথা বলতে আজকে যে আশঙ্কার প্রশ্নটা এসছে যে ন্যাটো এখানে ইনভলভ হচ্ছে কিনা, বা নেটো কান্ট্রি হিসেবে ডেনমার্ক যেহেতু আছে, নেটোর সক্রিয় কোনো ভূমিকা আছে কিনা, ভারত বিদ্বেষী ভূমিকা আছে কিনা, এবং সেটা যদি হয়, এই তথ্য তো আমাদের কাছে থাকা সম্ভব নয়, আমরা শুধু অনুমান করতেই পারি। যদি সেটা হয় তাহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু অনেক দূর অবধি যাবে। এ কারণে দূর অবধি যাবে, নেটোতে আমরা জানি যে আমেরিকার কি প্রভাব রয়েছে। তো সেখানে আমেরিকার সাম্প্রতিক যে ভূমিকা ভারতের সঙ্গে সম্পর্কে, তার প্রতিফলন হিসেবে সেটা ঘটলো কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। মানে সেটা একটা নতুন আলোচনার জন্ম দিবে, এবং সেটা নিয়ে কিন্তু আলাদা বিশ্লেষণের প্রয়োজন আছে। সেটা শুধুমাত্র বাংলাদেশ বা ভারতবর্ষ বা এটা নয়, সেটা কিন্তু আরো বিস্তৃত হবে যে এটা কি তাহলে আমেরিকার অঙ্গুল হেলনেই এই ঘটনা ঘটছে। ভারতের এই মুহূর্তে যা করার কথা ভারত সরকার সেটা করছেন, এবং সেটা ভারত সরকার কিন্তু অলরেডি খুব সতর্ক মানে একটা মন্তব্য করেছেন। তারা কোন রকম মন্তব্যের মধ্যে না গিয়ে বলছেন যে আমরা পর্যালোচনা করছি, আমরা দেখছি, এবং আমরা মানে ওয়াচ অ্যান্ড স্টে সেই ভূমিকা নিচ্ছি। একদমই তাই। এবং যেদিকে পরিস্থিতি জল গড়াবে, ডেফিনেটলি ইন্ডিয়া সব দিক থেকে প্ল্যান দরকার, এবং ভারতবর্ষ সেটা নিতে জানে আমাদের দেশ। আমি একটু থামাবো, সৌরভ দেখা যাবো। আজকের আলোচনার বিষয়বস্তু সত্যি খুবই প্রাসঙ্গিক, এবং এটা শুধু আমরা যারা এই পূর্বাঞ্চল মানে পূর্ব দিকে থাকি ভারতবর্ষের তাদের জন্য নয়, এটা পুরো সমস্ত দেশবাসীর কাছে, সমস্ত রাজ্যের কাছে এটা একটা চিন্তার বিষয়। কারণ এরা প্রতিবেশী দেশ আমাদের, তাদের থেকে আমরা সবসময় প্রতিবেশী হিসেবে তাদের থেকে আমরা ভালো আশা করবো এবং তাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করব।
কিন্তু তারা যেটা করছে এই মুহূর্তে সেটা আমাদের কাছে সত্যি একটু একটু হলেও চিন্তার বিষয় হয়তো হচ্ছে, কিন্তু আমি আশাবাদী এবং আমি এটা বিশ্বাস করি আমাদের দেশ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক এবং আমাদের সামরিক বাহিনী এতটাই শক্তিশালী এবং তাদের বোধ বুদ্ধি এতটাই বেশি যে এখান থেকে ওভারকাম করাটা খুব একটা বেশি সময়ের নয়, খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। আগামী 26-এ এদের ইলেকশনের পরেই একটা ক্লিয়ার পিকচার আমরা দেখতে পাবো। আচ্ছা, এই মুহূর্তে আমরা ভারতবর্ষকে আমাদের কয়েকটি জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে। প্রথমত সংক্ষেপে চাইবো, হ্যাঁ, আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেস তৈরি করতে হবে। যেমন আমাদের যেটা কালাদান প্রক্রিয়া, সেটাকে যুদ্ধকালীন প্রক্রিয়া সেটা শেষ করতে হবে। এই যদি প্রজেক্টটা মাল্টি লেভেল প্রজেক্টটা যদি কমপ্লিট হয় তাহলে কলকাতার থেকে আইজলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার কমে যাবে। সো আমরা 3টা রাস্তা দিয়ে সড়ক পথে হোক বা জলমার্গে হোক আমাদের ডিস্টেন্সটা কমবে এবং মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কটা বাড়বে। 2 নম্বর, ভারত মিয়ানমার থাইল্যান্ড যেটা ত্রিপাক্ষিক যেটা হাইওয়ে আছে সেই হাইওয়েটার কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে এবং আমাদের যে বর্ডার অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে সার্ভাইলেন্স বাড়াতে হবে, সেগুলো পুলিশ সিকিউরিটি বাড়াতে হবে এবং ড্রোনের মাধ্যমে আমাদেরকে সার্ভাইলেন্স করতে হবে। উত্তর পূর্বতে স্পেশালি আমাদের যেগুলো বেজ রয়েছে, শিলিগুড়িতে বেজ রয়েছে সেখানে মজবুত করতে হবে, তেজপুরকে মজবুত করতে হবে, শিলচরকে মজবুত করতে হবে এবং ইন্টারন্যাশনাল স্তরে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি রাখতে হবে। বেশ, আজকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এখানে, কারণ সময় যেহেতু শেষ হচ্ছে তাই এখানেই শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। তবে বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি এবং তাদের যে চিন্তাধারা কোন পথে এগোচ্ছে, বাংলাদেশের সত্যি উন্নয়ন নাকি অন্য পথে বা ঘুর পথে কৌশলে ভারতকে কোনো রকম ভাবে টার্গেট এই মুহূর্তে ইউনুসের, এর পেছনে কোন শক্তির হাত রয়েছে, কে খেলছে পেছন থেকে, সবটাই রইলে প্রশ্ন, জল্পনা আরো বাড়াবে আগামী দিনে, এমনটাই মনে করা হচ্ছে। তবে আজকে আলোচনা এখানে শেষ করছি, পরবর্তীতে দেখুন সংবাদ।